বৈশাখী শোভাযাত্রায় জাতির কল্যাণ প্রত্যাশা, নতুন সম্ভাবনায় জেগে উঠুক প্রিয় বাংলাদেশ। আশা করি যে সবাই সবকিছু ভুলে নতুন করে শুরু করবে। নতুন বছর, নতুন আশা, বাচ্চা-কাচ্চারা এগুলো দেখবে। একটা প্রাণের মিলনের মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপিত হয়। সারা পৃথিবীর যত বাঙালি আছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যেহেতু বাঙালিয়ান আমাদের রক্তে রক্তে আছে, সো ওটাকে জাস্ট একটু সেলিব্রেট করে নতুন বছরটাকে সাদরে গ্রহণ করা। Today is a really special day. People are dressed beautifully. It's a really nice atmosphere. রমনা বটমূলে বর্ণাঢ্য বর্ষবরণ। টাঙ্গাইলে আলোচিত কৃষক কার্ডের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেয়ে খুশি সবাই। প্রথম পর্যায়ে কার্ড পাচ্ছেন 22,065 জন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়োজনে দেশ জুড়ে চলছে বৈশাখী মেলা, তুলে ধরা হচ্ছে দেশি পণ্যের ঐতিহ্য ও সমৃদ্ধির ইতিহাস। পাম্পগুলোতে আজও জ্বালানি নিতে আসা মানুষের ভিড়, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো তেল, অসন্তোষ নিয়েই ফিরে যাচ্ছে সবাই। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার জন্য ফের বৈঠকের আহ্বান পাকিস্তানের, মিলেছে ইতিবাচক ইঙ্গিত। হরমুজ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ট্রাম্প ও আরাকচির। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। স্বাগত 1433, নতুন দিনে নতুন আশা। বাংলা নববর্ষ ঘিরে উৎসবে মাতোয়ারা পুরো দেশ, নানা আয়োজন চলছে, বর্ণিল উদযাপন। গ্রাম বাংলা থেকে শহর সবখানেই সব বয়সী মানুষের মাঝে দেখা গেছে উদ্দীপনা। এসব বিষয়ে জানবো সহকর্মীদের কাছ থেকে। দর্শক, আমরা বর্ণিলে আয়োজনের খবর জানবো, তবে তার আগে টাঙ্গাইলে কৃষি কার্ড উদ্বোধন করা হয়েছে, সেখানে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পানির স্তর অনেক নিচে চলে গিয়েছে, যা সামগ্রিকভাবে দেশ এবং মানুষের জন্য একটি ভয়াবহ ব্যাপার। যদি এই পানীয় শেষ হয়ে যায় তাহলে প্রত্যেকটি মানুষ, এই দেশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কষ্ট পাবে। সেজন্য খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে আমরা সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটি আছে সেটিকে আমরা আস্তে আস্তে রিচার্জ করতে চাই, সেইটিকে আমরা আবার আগের অবস্থায় পুনরায় আমরা ফিরিয়ে আনতে চাই, সেটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতবৃন্দ, সকল প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিশ্চয়ই অনেকে পত্রপত্রিকায়, আজকের সকালের পত্রপত্রিকা দেখেছেন। গতকালকে এই প্রতিশ্রুতিটি আমি বাংলাদেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম যে বিশেষ করে যে সকল অঞ্চল, উত্তর অঞ্চল সহ টাঙ্গাইল সহ বাংলাদেশের যে সকল অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই, সকলে না হলে অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন, গতকালকে খবরে দেখেছেন যে আমি গতকাল বাংলাদেশের যে সকল ব্যবসায়ী এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত, যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম। প্রায় 4 ঘন্টা আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং অনেকগুলো সমাধানের চেষ্টা আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তাদের সমস্যার সমাধান, যাতে করে তারা আরও বেশি বিনিয়োগ করতে পারে, আরও বেশি মানুষকে সম্পর্কিত করতে পারে, আরও বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রপ্তানি করতে পারে। তাতে করে একদিকে যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কিষানী বোনরা, আমরা জানি
কৃষক ভাই বোনদের আরেকটি বিশাল সমস্যা রয়েছে, সেটি হচ্ছে অনেক কৃষক ভাই বোন ফসল উৎপাদন করে, অনেক ফসল আছে, যেমন এইখানে এই টাঙ্গাইলের আনারস বিখ্যাত। এই আনারস প্রচুর ফলে আমাদের এই যে ফকির সাহেব আছে, ওনার স্বপন ফকির আছে, ওনার এলাকায় প্রচুর আনারস আছে, কিন্তু এই আনারসকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি না, অর্থাৎ আনারসটা সিজনের পরেও যাতে আমরা রাখতে পারি সেটার জন্য কোল্ড স্টোরেজ বা সেরকম প্রক্রিয়াজাত কিছু নাই। এরকম অনেক দ্রব্য আছে বাংলাদেশে যেগুলোকে আমরা যদি প্রক্রিয়াজাত করে রাখতে পারি, কোল্ড স্টোরেজ করে রাখতে পারি, তাহলে কৃষক ভাইরা যেরকম ফসলটা যখন বেশি হয় তখন অনেক সময় দাম পায় না, কিন্তু আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কৃষক ভাইরা পরবর্তীতে দাম পায়। শুধু কৃষক ভাইরা দাম পায় না, একই সাথে মানুষও সিজনের পরেও সেই ফসলটির সুবিধা পায়, সেই ফল ফলাদি বলেন সেটি মানুষ খেতে পারে। সেই জন্য এরই ভিতরে আমরা বিদেশিদের সাথেও কথা বলেছি, বিভিন্ন দেশ উৎসাহী ইন্টারেস্টেড এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা তারা উৎসাহিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনাদের নির্বাচিত বিএনপি সরকারও এই পদক্ষেপ গ্রহণ করছি, এ ব্যাপারে ইনশাল্লাহ কাজ করছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরও বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কিষানী বোনেরা, সকল উপস্থিতবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, একটি কথা আজকে পরিষ্কারভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমরা যদি সকল পর্যালোচনা করি, আমরা দেখব এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই তারা আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেরকম দাঁড়াবো, একই সাথে আমরা আমাদের দেশে আমাদের দেশে যে নারী সমাজ আছে, এই তারা হচ্ছে দেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক। নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই কারণেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা বাংলাদেশের মা বোনদের জন্য, নারীদের জন্য, আমরা পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটির পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি, এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের ভিতরে আমরা বাংলাদেশের চেষ্টা করব সকল নারী প্রধান পরিবারের কাছে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, এই কার্ডটি পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এই সরকার জনগণের সরকার, এই সরকার কৃষক বলুন, এই সরকার দেশের মা বোনদের কথা বলুন, ইমাম মসজিদের ইমাম খতিব সাহেব সহ অন্যান্য ধর্মীয় যারা গুরু আছেন তাদের কথা বলুন, ছাত্রদের কথা বলুন, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা বলে থাকি, করব কাজ গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক, আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষি বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই, যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই, কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই। আজকে এই কৃষক কার্ড উদ্বোধন করার মাধ্যমে আবারও আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আবারও দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন সহকর্মী তানজিম শাফিন, যাচ্ছি তার কাছে। শাফিন, বর্ষবরণের কি আয়োজন চলছে আপনার ওখানে, বিস্তারিত জানাবেন। শুভেচ্ছা আপনাকে। বাংলা 1433 সনের
প্রথম দিন, বৈশাখের তপ্ত দুপুর, আর এই রৌদ্রতাপেই যেন আরেকবার বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসাকে ঝালিয়ে এনেছেন এখানে আগতরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী শোভাযাত্রার আয়োজন চলছিল, দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি সেখানে ছিল। বৈশাখী শোভাযাত্রার পরপরই আসলে ভিন্ন ভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বেশ কিছু আয়োজন রয়েছে। সেই আয়োজনগুলোতে যারা এখানে এসেছেন তারা সম্পৃক্ত হয়ে যান। যেমন হাকিম চত্বরে একটি মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে, পাশাপাশি টিএসসিতেও রয়েছে, একইভাবে বাংলা একাডেমিতে রয়েছে বৈশাখী মেলা। তো বিচ্ছিন্নভাবে আসলে যারা রয়েছেন এখানে সকাল থেকেই তারা ঘোরাঘুরি করছেন এবং এই সময়টাকে উদযাপন করছেন, ছবি তুলছেন বন্ধুদের সাথে, পরিবারের সাথে অনেকে এসেছেন, যেহেতু ছুটির দিন। একেবারে পরিবারের ছোট্ট শিশুদের থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই এসেছেন আজকের এই দিনে আনন্দ ভাগাভাগি করে নিতে। তারা বলছিলেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈশাখ সার্বজনীন, বৈশাখ সকলের জন্যই আসে। প্রকৃতিতে যেমনভাবে আসে ঠিক তেমনি করেই মানুষের হৃদয়েও নাড়া দিয়ে যায়। ঠিক সেই জায়গা থেকেই যে একতা, সেই একতার কথা বলছেন সকলে এবং ভবিষ্যতেও বাঙালি সংস্কৃতির এবং ঐতিহ্যের যে ধারাবাহিকতা সেটি বজায় থাকবে, সেটি তাদের প্রত্যাশা। তো দিনব্যাপী নানা আয়োজন রয়েছে রাজধানী জুড়ে এবং সেগুলোতে রাজধানীবাসী, নগরবাসী তারা আনন্দ উপভোগ করবেন, বৈশাখের এই প্রথম দিনটিকে উপভোগ করবেন। তো এই ছিল আমার কাছে তাজনিন। ধন্যবাদ শাফিন। নববর্ষ বরণে বাংলা একাডেমিতে চলছে বৈশাখী অনুষ্ঠান, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হাসান মিসবা। যাব তার কাছে। মিসবা, নববর্ষ বরণে বাংলা একাডেমিতে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে? বৈশাখ পুরো জাতিসত্তাকে এক করে, পুরো জাতিসত্তাকে যেরকম একটি উৎসবে একটি সুতায় গাঁথে, তারই ব্যতিক্রম হয়নি এবারও। বাংলা একাডেমিতে বরাবরের মতো পয়লা বৈশাখে নানা আয়োজন থাকে, এবারও সকাল থেকে নানা আয়োজন আমরা দেখছি। এবং যারা এখানে ঘুরতে এসেছেন, এই উৎসব উদযাপনে এসেছেন, তারা বলছেন যে গতবারের তুলনায় বেশ উৎসব মুখর সব কিছু, উপস্থিতিও অনেক ভালো এবং নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। আর আপনারা দেখছেন নাগরদোলা, বৈশাখ মানেই যেন নাগরদোলায় চলে গা ভাসিয়ে দেয়া। পাশেই ঘুরছে চরকি, তার পাশে শিশুদের জন্য আলাদা কর্নার বানানো হয়েছে। এখানে নৌকায় অনেকে দোল খাচ্ছেন, পাশে আবার ট্রেনে করে ঘুরছেন অনেকে। আর যারা এসব করছেন তারা যে শুধু ছোটরা তা নয়, ছোটদের সাথে বড়রাও এই আনন্দ উদযাপনে সামিল হয়েছেন, উদযাপন করছেন বছরের প্রথম দিন। এখন এই মুহূর্তে মধ্য দুপুর, অনেক গরম, রোদ, প্রচণ্ড রোদ, তারপরও কিন্তু তারা এই উৎসবে সামিল হয়েছেন। কারো মধ্যে বিন্দুমাত্র ঘাটতি দেখা যাচ্ছে না, বা তারা এই উৎসব উদযাপনে সবাই সমানভাবে আসলে সামিল হয়েছেন। সকাল থেকে বাংলা একাডেমিতে সঙ্গীত, বর্ষবরণ সঙ্গীতের আয়োজন ছিল, সেখান থেকে সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এরপরে নাসির আলী মামুনের একক চিত্র প্রদর্শনে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। এখন শেষ মুহূর্তে চলছে আবারও সেই সঙ্গীত আয়োজন এবং নৃত্যের ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ এখন বর্ষবরণ উৎসবে একেবারে উৎসব মুখর। মিসবা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। সেখানে আছেন সহকর্মী শহীদুল সুমন। যাব তার কাছে। সুমন, ক্যাম্পাসে বর্ষবরণের উৎসবে কি কি আয়োজন থাকছে? তাজদিন, সকাল 10:30টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, শিক্ষকরা অংশগ্রহণ করেছেন এবং সেই শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে আসলে চলছে বলি খেলা। 10 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আসলে 10 জন বলি এই খেলায় অংশগ্রহণ করছে এবং তাদের লটারির মাধ্যমে তাদের আসলে কে কার প্রতিপক্ষ হবে সেটি আসলে নির্ধারণ করা হচ্ছে। আপনি দেখছেন দুজন প্রতিদ্বন্দ্বী কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করছে। প্রতি বছরই তারা আসলে অংশগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে যারা বলি খেলায় অংশগ্রহণ করেন তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পালোয়ান তাদেরকে আসলে বলা হয় এবং তারা খুব সাহসী এবং শক্তিশালী ধারণা করা হয়, কারণ এটি খুবই পরিশ্রমের খেলা। কি অবস্থা, আপনি তো আসলে জয়লাভ করেছেন, কেমন লাগে? প্রতি বছর খেলেন কিনা? না, এটাই আমার প্রথমবার আগ্রহের ভিত্তিতে করা।
যাক আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। পরবর্তীর জন্য আল্লাহ তাআলা যাতে ভালো কিছু করে এই জন্য দোয়া রাখবেন। শক্তির খেলা নাকি আসলে কৌশলের খেলা, কি বলবেন? কৌশলের খেলা। আমি মূলত আমার একজন ভাই বলি, কিন্তু আমি তার থেকে মোটামুটি কৌশল শিখলাম আর কি। শুনছিলেন আসলে এখানে শক্তির চেয়ে আসলে কৌশলটা আসলে সবচেয়ে বেশি কাজ করে, এবং দেখছেন এই দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবারও আসলে সেই লড়াইটি শুরু হয়েছে। এবং সারাদিন ব্যাপী আসলে আমরা বৌচি খেলা দেখেছি, বায়োস্কোপ দেখেছি, কাবাডি দেখেছি, পুতুল নাচ দেখেছি, সব মিলিয়ে কিন্তু আসলে নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে নতুন বছরকে আসলে বরণ করে নিচ্ছেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা। জি সুমন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবের আয়োজন নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন এবারে সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, সার্বিক আয়োজন কেমন দেখছেন? নতুন বছরে পাহাড়ের মানুষের প্রত্যাশার কথা জানাবেন। তাজনীন, উৎসবের যে আয়োজন, সে আয়োজন ব্যাপক বর্ণাঢ্যতা রয়েছে, ব্যাপক রয়েছে, সেটা পাচ্ছেন যে মারমাস সাংগ্রাই উৎসবের মধ্য দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি পোশাকে মারমাস তরুণ তরুণীরা নাচে গানে মেতেছে, পানি খেলায় মেতেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো পানখায়াপাড়া মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে নাচে গানে একেবারে উৎসব জেলা, শুধু এটাই নয়, জেলা সদর নয়, পুরো জেলা পরিবেশ সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা এখানে এসে দেখেছি যে মানব সম্প্রদায়ের তরুণ তরুণীরা সকালে র্যালি করেছে, তাদের ঐতিহ্যবাহী র্যালি শেষ করে তারা বাংলাদেশ প্রাঙ্গণ থেকে তারা নাচে গানে মেতেছে, এখানে পানি খেলায় মেতেছে। এই পানি খেলার মধ্যে দিয়ে তাদের দেখে মৈত্রী ভাব, তাদের পাশাপাশি এখানে তাদের যে বস্ত্রবিধান এবং বস্ত্রবিধান এবং বস্ত্রবরণ উৎসবটুকু তারা করে থাকেন, এবং পুরাতন বছরের যে জড়াচক্রটুকু তারা করে থাকেন, এবং পুরাতন বছরের যে জরাজীর্ণতা সেটিকে যেমন বিদায় দিচ্ছেন নাচে গানে, নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছেন। সবকিছু মিলে যদি বলতে চাই, পুরো পার্বত্য জনপদ এখন এবং এখানকার এবং সুন্দর একটি পার্বত্য চট্টগ্রাম গড়ে উঠুক, তারা উৎসবের মাধ্যমে। শাহরিয়ার। বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়ে গেল বৈশাখী শোভাযাত্রা। সকাল 9টার পরপরই চারুকলা অনুষদ থেকে শুরু হয় শোভাযাত্রাটি। শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে নামে উৎসবের ঢল। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে 5টি প্রধান মোটিভ: মোরগ, বেহালা বা দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। চারদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে তৈরি হয় উৎসবের আবহ। শোভাযাত্রাটি চারুকলা গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয়। আমি বাংলা শিখতে চাই, কিন্তু বাংলা খুব কঠিন। বৈশাখ বরাবরই আমার কাছে স্পেশাল, এবং বৈশাখ আসলে অনেক বেশি এক্সাইটেড থাকি। আমার অনুভূতিটা অনেক ভালো, আসলে অনেক লোকের সমাগম হয়েছে এবং নতুন একটা বছর, ভালো লাগছে সব মিলিয়ে আর কি। আমার কাছে বৈশাখটা পুরোটাই বাঙালিয়ানা। সকাল সকাল ঘুম থেকে ওঠা, পান্তা ভাত, ইলিশ মাছ, পুরো বাঙালি খাবার, পুরো দিন বাঙালিয়ানায় কাটানো। রমনার বটমূলে নতুন বাংলা বছর বরণ করল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ভোর 6:15টায় আয়োজনের শুরু হয়। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন ছায়ানটের প্রত্যাশা, সব শঙ্কা, অনিশ্চয়তা আর ভয়ের অবসান ঘটুক। স্বস্তি ফিরুক জীবনে, কল্যাণ হোক মানবতার। শকত মঞ্জু শান্ত রিপোর্টে বিস্তারিত। রাজধানীর রমনা বটমূলে ঐতিহ্যবাহী আয়োজনে বাংলা নববর্ষ 1433কে বরণ করেছে ছায়ানট। ভোরের প্রথম প্রহর থেকেই উৎসবের রঙে রঙিন পোশাকে হাজারো মানুষের ঢল নামে বটমূল প্রাঙ্গণে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অজয় ভট্টাচার্যের লেখা ও বিষ্ণুদেব চট্টোপাধ্যায়ের সুরে সম্মেলক গান জাগো আলোক লগনে দিয়ে শুরু হল 1433 বঙ্গাব্দকে বরণ উৎসব। ভোরের আলো ফোটার আগে থেকেই বটমূলে আসেন শিল্পীরা। নতুন বর্ষবরণে অংশ নেয়ার উচ্ছ্বাস ছিল সবার কণ্ঠে। প্রতি বছরই আসা হয়, এবারের পরিবেশটা আরো বেশি ভালো লাগছে আগের থেকে। এই দিনটার অপেক্ষায় প্রকৃতিও আমাদের
অনুকূলে। ধর্মবর্ণের মানুষ একসাথে যে হতে পারছি এটাই সবচেয়ে বড় পাওয়া। বাঙালির জাতির জীবনে যেই দুর্দশা থেকে আমরা বের হয়ে এসেছি সেখানে আর আমরা ফেরত না যাই। যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো বিদ্বেষ না থাকে, সব ভুলে সবাইকে সম্প্রীতির বন্ধনে বাঁধতে চাই। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে। এবারের আসরে ছিল 8টি সম্মিলিত গান, 14টি একক গান এবং 2টি আবৃত্তি। গান, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানে ফুটে ওঠে বাংলার প্রকৃতি, জীবনবোধ ও মানবিক মূল্যবোধের নানা দিক। আলো যত বাড়তে থাকে তত নামে মানুষের ঢল। অংশগ্রহণকারীরা জানান, সব বিভেদ ভুলে একসঙ্গে নতুন বছরকে বরণ করার এই আয়োজন তাদের কাছে অনন্য অনুভূতির। সবাই মিলে চেষ্টা করতে হবে। কবি কবিতা লিখবেন, শিল্পী ছবি আঁকবেন, উন্নয়ন করবি, উন্নয়নের জন্য কাজ করবেন। তবু বলি, এই নববর্ষ পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দিক। খুব ভোরবেলায় উঠে ওদেরকে রেডি করে নিয়ে আসছি যেন রমনার বটমূলের অনুষ্ঠানটা ওরা দেখে উপভোগ করতে পারে। সারা বিশ্বে যে যুদ্ধ চলতেছে সেটা আসলে থামুক। সেলিব্রেট করতে পারি, কিন্তু ওইটা চর্চা যদি আমার বাসায় না থাকে তাহলে খালি ওই একদিন ওই ফাদার্স ডে একদিন দেখানোর মতনই ব্যাপারটা হয়ে যাবে। নতুন বছরে যেন নতুন নতুন করে আমরা বড় হয়ে এই দেশটাকে চালাতে পারি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, দেশে যেন শান্তি ফিরে আসে। আমি কক্সবাজার থেকে, তো ভালোই লাগছে এরকম বড় অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করেন পুরো প্রাঙ্গণ জুড়ে। নতুন একটি বছরকে বরণ করতে ছায়ানটের এই আয়োজনে অসংখ্য মানুষ সম্পৃক্ত হয়েছেন। সবার প্রত্যাশা, একটি দেশ, একটি জাতি যাতে শান্তিতে থাকে, নিজের পরিবারকে নিয়ে, নিজের আশেপাশের মানুষকে নিয়ে সবাই যাতে শান্তিতে দিন কাটাতে পারে। সংবাদপত্র ভবনে আগুন, উদীচী ও বাউল শিল্পীদের আক্রান্তের ঘটনার নিন্দা জানিয়ে ছায়ানট সভাপতি সারোয়ার আলী নির্ভয়ে গান করার আকুতি জানান। আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন হয়। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারে। ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠান আবারও প্রমাণ করেছে সংস্কৃতির শক্তি বাঙালির সবচেয়ে বড় পরিচয়, আর এই ঐতিহ্যই বয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশকে। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় জাতীয় সঙ্গীতের হৃদয়গ্রাহী সুরে। হাজারো মানুষ দাঁড়িয়ে কণ্ঠ মেলায় এই সম্মোহনী গানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণের খবর জানতে আবারও যাচ্ছি সহকর্মীদের কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, শিক্ষার্থীদের কি আয়োজন বা পরিবেশন থাকছে দিনভর? দিনভর যে আয়োজন সেটি আসলে শুধু একদিনের জন্য না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজন এবার বর্ষবরণের 2 দিন ব্যাপী, এবং সেই প্রথম দিনের মধ্য দুপুরে যে আয়োজনটি সরাসরি দেখাতে চায় যে মঞ্চে প্রস্তুতি চলছে, নাট্যকলা বিভাগের একটা খুব বিশেষ একটা নাটক এই মুহূর্তে শুরু হবে, তার সেই আনুষ্ঠানিকতা কিংবা সেই প্রস্তুতি চলমান। এর ঠিক মিনিট 10 আগে সঙ্গীত বিভাগের একটা দারুণ সঙ্গীত আয়োজন শেষ হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা তাদের সেই পরিবেশনাগুলো মঞ্চে তারা পরিবেশন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই এই সমস্ত আয়োজনের মধ্যেই রয়েছেন এবং তারা উপভোগ করছেন, এবং সেই যে অডিয়েন্স কিংবা সেই দর্শক শ্রোতার সারি সেটি দেখলে খুব স্বাভাবিকভাবেই অনুধাবন করা যাবে যে সবার মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে বেশ রকমের আগ্রহ রয়েছে। বিশেষ করে একদম সকালবেলাতে যখন তারা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার ঘুরে যে বাহাদুর শাহ পার্ক রয়েছে সেটি ঘুরে যখন আবার ক্যাম্পাসে আসে, এবং সেখানে সমস্ত বিভাগের শিক্ষার্থী, সমস্ত বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের যে অংশগ্রহণ ছিল সেটি এক কথায় অভাবনীয়, এবং তাদের মধ্যে যে উন্মাদনা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিনভর আরও যে নানান রকম
আয়োজন রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলতে হয় তবে সেটি হচ্ছে যে বৈশাখী মেলা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আয়োজনে ছোট ছোট অনেকগুলো স্টল করা হয়েছে সেই মেলার মধ্যে। সেখানে নাগরদোলা বা অন্যান্য যে অনুষঙ্গগুলো থাকে এই বৈশাখী মেলায় সেগুলোও রয়েছে এবং সেগুলো শিক্ষার্থীরা একদম দিনভর উপভোগ করছেন। শেষ বেলাতে অর্থাৎ আজকের দিনে শেষ হবে তাদের একটি বর্ণাঢ্য একটা কনসার্ট দিয়ে। তাজনীন, ধন্যবাদ তাজনুর। নতুন বছরকে স্বাগত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে নানা আয়োজন। আমরা সেই খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী মাহফুজুর রহমান নিপুর সঙ্গে। নিপু, জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে কি কি আয়োজন চলছে আর নতুন বছরে শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যাশার কথাও জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নানা আয়োজন এবং রঙে ছোঁয়ায় কিন্তু পুরো ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ভরে গিয়েছে। অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই কিন্তু দেখেছি রঙিন এক সাজে। বাঙালির যে সাজ, সেই সাজ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছে। একটি বিষয়, কিছুক্ষণ আগেই কিন্তু এই যে পুরাতন কলা ভবনের সামনে যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে বর্ষবরণের, সেই বর্ষবরণ মঞ্চে কিন্তু সমবেত গান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে বর্ণাঢ্য যে র্যালিটি হয়েছে সেই র্যালিও কিন্তু বেশ কয়েকটি মোটিভ নিয়ে কিন্তু তারা র্যালি সম্পন্ন করেছে। এখন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মেলা বসেছে, অর্থাৎ বৈশাখের যে একটি মেলা, চরক গাছ, নাগরদোলা এবং বিভিন্ন বিষয় আমরা দেখছি এবং ছোট ছোট দোকানের যে পর্ষা বসেছে। এখানে যারা রয়েছেন সব দোকানে কিন্তু রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো এখন আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একেবারে উৎসবের আমেজ রয়েছে। আর যেটি বলছিলেন যে তাদের প্রত্যাশা হচ্ছে যে অতীতের যত গ্লানি, অতীতের যত দুঃখ কষ্ট, অতীতের যত তিক্ত অভিজ্ঞতা সেটি হচ্ছে তারা নতুন এক স্বচ্ছ জীবনে প্রবেশ করতে চায়, নতুন এক স্বচ্ছ বছরে প্রবেশ করতে চায়। এই বয়সে তাদের সবচেয়ে বড় প্রত্যাশা তাদের। তারা বলছেন হানাহানি ভুলে সবাই যেন এক তারিখ থেকে ধনী গরিব ভেদাভেদ ভুলে রাজনৈতিক প্রতিহিংসাকে ঠেলে বাংলাদেশকে উঁচু করার জন্য এই বছরটি যেন এখান থেকেই শুরু হয়। তারা বারবার বলতে চাচ্ছিলেন যে এই যে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য যেন সবাই কাজ করে হয়েছে। শুধু যে এই এখন পর্যন্ত যে তাদের ক্যাম্পাসের যে অনুষ্ঠান শেষ এমনটি নয়, আমরা জেনেছি যে আজ রাত পর্যন্ত কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের নানা আয়োজন অব্যাহত থাকবে। নিপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শহর জুড়ে ভিন্ন আবহ। সকালের সূর্য ওঠার পর থেকেই রঙিন শহরের রাস্তা, লাল সাদা পোশাকে মানুষ, মুখে হাসি আর উৎসবের আমেজ। রাজধানী জুড়েই যেন বৈশাখের অনুষঙ্গ, হাত বাড়ালেই বাহারি পণ্য। আছে বাঁশ, বেত, পুঁথির মালা, ঢোল, তবলা, মাটির পুতুল, বাঁশি। বৈশাখকে ঘিরে অলিতে গলিতে শুরু হয়েছে মেলা। স্বল্প সময়ের জন্য হলেও চাঙ্গা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা। শুরু হলো বাংলা বর্ষপঞ্জির নতুন মাস। ইট পাথরের এই শহর তাই তো আজ একটু ভিন্ন, অন্যরকম। সবখানে যেন গ্রামীণ ঐতিহ্য, বাঙালিয়ানার স্পর্শ দেখা মিলছে। বাহারি কাচের চুড়ি, ঢোল, একতারা, বাঁশ ও বেতের তৈরির নানা পণ্য। এ শহরের অলিগলিতে যেন মেলার আবহ। আমার ঐতিহ্য হচ্ছে পহেলা বৈশাখ, হ্যাঁ, সেই কারণেই চাই আমার ঘরটা সুন্দরভাবে রঙিনভাবে সাজাই। এই কারণেই হচ্ছে এই জিনিসপত্রগুলো নেই আজকের জন্যই। হাত পাখা, তারপরে আপনার আরও ছোট ছোট যেই র্যাকের আপনার সামগ্রীগুলো, ওগুলো সবগুলোই কেনা হয়, আমাদের সবসময় কেনা হয়। এই সিলভারে যেটা ব্যবহার করি ওটা ক্ষতিকর, এটা আমাদের পরিবেশের জন্য খুব ভালো। এটা মাটির তৈরি জিনিসপত্রের উপস্থিতিও জানান দেয় আজ বৈশাখ। দেখা মেলে পুতুল, হাঁড়ি পাতিল, শোপিস, ফুলের টপ সহ গৃহস্থালী ব্যবহার্য নানা পণ্য। এসব পণ্য এখন দখল করেছে শহুরে বাসাবাড়ি। মাটির তৈরি পণ্য আমাদের শেকড়, সংস্কৃতি ও প্রাণের টানের প্রতীক। পোলাবান কান দিলে বাপেরা কিনে দেয়, মায়েরা কিনে দেয়, পোলাবান আনন্দ করে বাজতে বাজতে যায়। অতীতে যে ঐতিহ্য ছিল ওগুলো তো এখন দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, ওইটা আমরা তুলে ধরতেছি। আমাদের গার্জেনদের উচিত যে ছোট শিশুদের জন্য মাটির বোতল, মাটির খেলনা অবশ্যই কিনে নেওয়া। আমাদের দেশীয় প্রোডাক্ট, এটা একমাত্র মেলাতেই পাওয়া যায়। সকাল থেকে চারুকলা, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান,
ধানমন্ডির বিভিন্ন এলাকায় বৈশাখী মেলার আয়োজন। একদিনের এই ব্যবসায় বিক্রি বাট্টাও ভালো। বৈশাখী মেলায় অংশ নিয়ে খুশি সব বয়সী মানুষ। চাঙ্গা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা। আমাদের এই প্রোডাক্টগুলো কেনা উচিত, তাহলে হচ্ছে আমাদের ঐতিহ্যটাও বেঁচে থাকলো এবং আমাদের এই ঐতিহ্য যে কারিগরগুলো তারাও বেঁচে থাকবে। বছরে 2 বার তো অবশ্যই দেওয়া উচিত, কারণ আর এই মেলাগুলো একটু সময়টা বাড়ায় দিলে সবচেয়ে বেশি ভালো হয়। পাট আর হচ্ছে হগল পাতা, এটা হচ্ছে যে পরিবেশ বান্ধব প্রোডাক্ট, এগুলো পরিবেশকেও রক্ষা করবে, প্লাস মানুষের ভিতরে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যবহারের জন্য উপযোগী। এগুলো বৈশাখকে কেন্দ্র করে অর্থনীতিতে যোগ হয় কয়েক হাজার কোটি টাকা, চাঙ্গা হয় আর্থিক লেনদেন। শহরে বৈশাখী মেলা শুধু ঘোরাঘুরি এবং কেনাকাটার জন্যই নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আনন্দের এক জীবন্ত প্রতিচ্ছবি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল 63 জনের। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 19 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 17 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, সিলেট, রংপুর ও খুলনা বিভাগেও হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি, উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। হাম প্রতিরোধে শিশুদের টিকা দেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। আজও চলছে জ্বালানি তেলের জন্য হাহাকার। জ্বালানি তেলের খোঁজ খবর রাখছেন সহকর্মী হুমায়ুন রশিদ। তিনি আছেন রাজধানীতেই, যাচ্ছি তার কাছে। হুমায়ুন, আপনি এই মুহূর্তে বিজয় সরণি এলাকায় আছেন। যতদূর আমরা জানতে পেরেছি, জ্বালানি তেলের আজকের পরিস্থিতি কি দেখছেন? লাইনে দাঁড়ানো গ্রাহক এবং পাম্প মালিকরা এ বিষয়ে কি বলছে? তাজদিন, আজ পহেলা বৈশাখ। সাধারণ মানুষজন শোভাযাত্রায় গিয়েছেন, যারা ব্যবসায়ী তারা হালখাতার উৎসবে গিয়েছেন। কিন্তু যারা কিনা বাইকার রয়েছেন, যারা কিনা গাড়ি চালক রয়েছেন, যারা কিনা রাইড শেয়ারিং করেন, তাদের পহেলা বৈশাখ কিন্তু কাটছে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করতে করতে। আমরা অনেক বাইকারদের সাথেই কথা বলেছি। তারা এই যে বিজয় সরণির যে ট্রাস্ট যে ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনে তারা যে লাইনে দাঁড়িয়েছেন, সেটি অনেকে বলছেন রাত 2:30 থেকে, রাত 3টা থেকে, কেউ 4টা থেকে, অর্থাৎ 6, 7, 8, 9 ঘন্টা পর্যন্ত তারা অপেক্ষা করে অবশেষে তারা জ্বালানি তেল নিয়ে ফিরতে পারছেন। যারা কিনা ফুয়েল কাট করতে পেরেছেন, এরই মধ্যে তারা 10 লিটার পর্যন্ত তেল নিতে পারছেন এবং তারা বলছেন যে এই 10 লিটার তেল দিয়ে তাদের 6-7 দিন চলে যাবে। আর যারা ফুয়েল কাট এখনো করতে পারেননি, তারা সর্বোচ্চ 800 টাকা নিতে পারছেন যারা কিনা বাইকার, এবং যারা গাড়ি রয়েছেন তারা 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত নিতে পারছেন। বাইকার এবং যারা কিনা গাড়ি চালক রয়েছেন তাদের একটি কমন অভিযোগ যেটা আমরা শুনে আসছি, সেটি হচ্ছে সরকার যখন একদিকে বলছে জ্বালানি তেলের তেমন সংকট নেই, তাহলে অন্যদিকে আসলে এই যে পাম্পের জন্য যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, এই লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিটা কোনোভাবেই কেন কাটানো যাচ্ছে না। এখন যখন কিনা পেট্রোল পাম্পরা বলছেন, যখন কিনা ফুয়েল কার্ডটা যদি চালু হয়ে যায়, যদি মানুষজন অতিরিক্ত ক্রয় করা কমিয়ে দেয়, যেটি আগে হতো যে আগে মানুষের চাহিদা ছিল 200 টাকার তেল কিনা, তারা 200 টাকারই হয়তো জ্বালানি তেল কিনতেন, কিন্তু এখন যেহেতু এক ধরনের সংকটের শঙ্কা রয়েছে, তাই থাকুক না থাকুক তারা 1000 টাকা পর্যন্ত ক্রয় করে থাকেন। তো পেট্রোল পাম্প মালিকরা বলছেন যেহেতু ফুয়েল কার্ড চালু হয়ে যাচ্ছে, যেহেতু মানুষজন অভ্যস্ত হয়ে যাচ্ছে সংকটের সাথে, তাহলে যদি তারা এই প্যানিক বাইংটা কমায় তাহলে এই সংকটটা আসলে এত তীব্র হবে না, সংকটটা ধীরে ধীরে কিছুটা হলেও মোকাবেলা সম্ভব। তাজদিন। ধন্যবাদ হুমায়ুন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তান। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আরেকবার দুপক্ষকে মুখোমুখি করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। নাম প্রকাশে অনিচ্ছুক 2 পাকিস্তানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। গেল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায় কোনো ফলাফল ছাড়াই। এরপরও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে 2 দেশ। ইসলামাবাদকে পরবর্তী বৈঠকের ভেন্যু হিসেবে ভাবা হলেও সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন দ্বিতীয় দফা আলোচনা হতে পারে জেনেভায়। দিনক্ষণ নিশ্চিত হয়নি এখনো, তবে বৃহস্পতিবার হতে পারে বলে ধারণা করছেন কয়েকজন। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ ঠেকাতে পাকিস্তান ছাড়াও তুরস্ক ও মিশর চালিয়ে যাচ্ছে মধ্যস্থতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনায় কিছু চ্যালেঞ্জ থাকলেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
কোনো কোনো বিষয়ে যুক্তরাষ্ট্র নমনীয় হতে পারে তা স্পষ্ট করা হয়েছে। তেহরানের সাথে বৈঠককে ঐতিহাসিক মাইলফলক আখ্যা দেন তিনি। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের সিদ্ধান্তের প্রতি জোরালো সমর্থন জানান ভ্যান্সের অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে হুমকি দিয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ দিচ্ছে ইরান। তেহরান অর্থনৈতিক সন্ত্রাসে জড়ালে ইরানি জাহাজগুলোকেও বের হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে ঘিরে সামরিক উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, অবরোধের আওতাভুক্ত এলাকার কাছাকাছি গেলে যে কোনো ইরানি জাহাজকে ধ্বংস করে দেওয়া হবে। এই অবস্থায় ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করতে শুরু করেছে মার্কিন নৌবাহিনী। এদিকে পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে ইরান। চলমান এই অচলাবস্থায় বাণিজ্যিক জাহাজ মালিক ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল তেহরানের রাজপথ। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধের প্রতিবাদে পথে নেমে আসেন হাজার হাজার ইরানি। ক্ষোভ জানিয়ে বলেন, যুদ্ধে ইরানের পক্ষ থেকে বিপুল প্রতিরোধের পরও শিক্ষা হয়নি ট্রাম্পের। ট্রাম্প যদি তার এই হুমকি বাস্তবায়ন করেন তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেবে। যুদ্ধ চলাকালে ট্রাম্পের বক্তব্য ও কার্যকলাপ স্পষ্টভাবে প্রমাণ করে যে ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র চরম হতাশা ও অসহায়ত্বের পর্যায়ে পৌঁছে গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজের অবরোধ এলাকায় ঢুকলেই ইরানের যে কোনো জাহাজ ধ্বংস করা হবে। মাদক পাচারকারীদের মতোই অবরোধ ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর, উপকূলীয় এলাকা, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী ইরানি জাহাজের জন্য এই নির্দেশনা প্রযোজ্য। ইরানের নৌবাহিনীর অন্তত ১৫৮টি জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রতলে পড়ে আছে। দেশটির কিছু ফাস্ট অ্যাটাক নৌযান এখনও চালু থাকলেও সেগুলো আর বড় হুমকি নয় আমাদের জন্য। এদিকে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করতে অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। এ অবস্থায় অন্যদিকে হরমুজ প্রণালীতে উস্কানিমূলক মার্কিন কর্মকাণ্ড বিশ্ব শান্তি নিরাপত্তার উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে তেহরান। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা জলদস্যুতার শামিল। এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তার ওপর মারাত্মক পরিণতি নেমে আসবে। এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অবরোধের সুনির্দিষ্ট নিয়মকানুন এখনো পরিষ্কার না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে সংশ্লিষ্টরা। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা সরাসরি চ্যালেঞ্জ করেছে ওয়াশিংটনের অবস্থাকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। 17 এপ্রিল মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। সেখানে অংশ নিতেই বাংলাদেশে এসেছে ব্ল্যাক ক্যাপরা। সোমবার প্রথম বহরে ঢাকা এসেছে নিউজিল্যান্ডের 4 ক্রিকেটার। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাকি ক্রিকেটার ও কোচিং স্টাফরা এসেছে রাতে। 10:30টার ফ্লাইটে ঢাকায় নেমেছে ব্ল্যাক ক্যাপদের দ্বিতীয় বহর। আইপিএল ও পিএসএল এর কারণে এবার নিউজিল্যান্ডের নিয়মিত স্কোয়াডের 10 ক্রিকেটার নেই বাংলাদেশ সফরে। তবে নিউজিল্যান্ড ছাড়ার আগে দলটির অধিনায়ক টম লাথাম বলেছেন, তার দলের ক্রিকেটাররা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ, তাই বাংলাদেশ সিরিজে ভালো করবে তার দল। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন মারফি রহমান। সাথেই থাকুন।